আছে সন্ধি বিচ্ছেদ কি আমাদের প্রথমে আগে জানতে হবে যে সন্ধি বিচ্ছেদটা আসলে কি। সন্ধি বিচ্ছেদটা কাকে বলে, কত প্রকার এবং কি কি সেটা নিয়ে হালকা একটু ধারণা নিয়ে তারপরে শুরু করব আমার স্পেশাল ভাবে ইউনিক কিছু নিয়ম, যে নিয়মগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ কিভাবে যে চাকরি পরীক্ষায় সহায়তা করবে। সন্ধি আজকের পর থেকে মুখস্থ করতে হবে না ইনশাআল্লাহ, দেখুন কিভাবে হয়। তাহলে সন্ধি কাকে বলে আমাদের যদি কেউ প্রশ্ন করে, যদিও কোনো পরীক্ষায় আসে না সন্ধি কাকে বলে, তবুও আমরা বেসিক থেকে যেহেতু আমরা শুরু করব, তাহলে সন্ধি কাকে বলে এই জিনিসটা আমাদের জানতে হবে। সন্ধি হলো ধ্বনির সাথে ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। ধ্বনি, দেখুন সন্ধি কাকে বলে, ধ্বনির সাথে ধ্বনির মিলনকে কি বলা হয়, সন্ধি বলা হয়। তাহলে দুইটা ধ্বনি বা দুইটা আলাদা আলাদা শব্দ এটা একসাথে মিলে একটা শব্দ হয়ে যাবে এবং সম্পূর্ণ অর্থবোধক শব্দ হবে, তখন সেটাকে আমরা কি বলা হবো, সন্ধি বলা হবে বা সন্ধি বলবো। এখন দেখুন, যদিও সন্ধি শব্দের অর্থ হলো মিলন, সন্ধি শব্দের অর্থ কি অনেক সময় পরীক্ষা আসে, সন্ধি শব্দের অর্থ হলো মিলন। যদিও সন্ধি শব্দের অর্থ মিলন, কিন্তু এক্সামিনাররা এতটাই দুষ্টু, এতটাই হওয়ার কথা ছিল কিভাবে, দেখুন সন্ধি একটা যদি লিখি, যেমন ধরেন বিদ্যা যোগ আলয়, এটা আমরা সকলেই জানি তাই না, সমান সমান কি হয়, বিদ্যালয়। তাহলে দেখুন এই যে বিদ্যা একটা ধ্বনি আর আলয় একটা ধ্বনি, এই দুইটা ধ্বনি মিলে যে একটা সম্পূর্ণ ধ্বনি আমরা আর একটা নতুন করে বানালাম, এইটাকেই হলো সন্ধি বলা হয় তাই না। কিন্তু বাস্তবিকতা দেখুন সন্ধির সংজ্ঞার সাথে এক্সামিনাররা আমাদের একটা চিরশত্রুতার রূপ দিয়েছে। কেন কি দিয়েছে, তারা কখনো এই মিলনকে পছন্দ করেন না, কারণ তারা এই অংশ এই দুইটা আলাদা আলাদা অংশকে আমরা যে একত্রে মিলন ঘটাবো, এই জিনিসটা অন্তত এক্সামিনারদের কখনোই পছন্দ না। এই জন্য এক্সামিনাররা যে কাজটা করে ম্যাক্সিমাম সময় তারা বিচ্ছেদ করতে বলে, অর্থাৎ এই বিদ্যালয় আপনাকে দিয়ে দিচ্ছে, আপনাকে এই দুইটা অংশ বের করতে হবে। সুতরাং এক্সামিনাররা কখনো সন্ধি পছন্দ করেন না, তারা পছন্দ করে কোনটা, তারা পছন্দ করে বিচ্ছেদ। আমরা বিচ্ছেদ পছন্দ করুক বা সন্ধি পছন্দ করুক, আমরা এমন নিয়মে শিখবো যেভাবেই আসুক আমরা যেতে পারি। তাহলে সন্ধি কাকে বলে আমরা এটা মোটামুটি সবাই শিখে গেলাম, যে ধ্বনির সাথে ধ্বনির মিলনকে কি বলা হয়, সন্ধি বলা হয়। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সন্ধি কত প্রকার, সন্ধি কত প্রকার, সন্ধি প্রধানত 4 প্রকার। প্রধানত কয় প্রকার, 4 প্রকার। এখানে আমি একটু উলট পালট করে লিখবো আমাদের সাজানোর সাথে। 1 নম্বর যদি লিখি বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। 2 নম্বর ব্যঞ্জন সন্ধি, 3 নম্বর স্বর সন্ধি এবং 4 নম্বরে নিপাতনে সিন্ধু সন্ধি। তাহলে সন্ধিকে মূলত প্রধানত ভাবে এই 4 ভাগে ভাগ করা হয়, কোনটা, বিসর্গ সন্ধি, ব্যঞ্জন সন্ধি, স্বর সন্ধি, নিপাতনে সিন্ধু সন্ধি। এইগুলো ছিল প্রকারভেদ, বাট এইগুলো কিন্তু আমাদের ততটা গুরুত্বপূর্ণ না। আমাদের গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এখন আপনাদের কনফিউশনটা দূর করে। আপনারা অনেক সময় ভাবতে পারেন যে ইয়াসিন স্যার কি হয়ে গেল, সেই ব্যক্তি আসলে কি রকম হয়ে গেল যে প্রথমে বিসর্গ সন্ধি দিয়ে দিয়েছে। হ্যাঁ আমার প্রাণপ্রিয় কলেজার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমি উলট পালট করে এইরকম ভাবে লিখেছি, 4টা প্রকারে লিখেছি, কিন্তু একটা ধারাবাহিকতা ভাবে আমরা এই সন্ধিটা আগে শিখব, কারণ এই সন্ধি থেকে আমার সবচেয়ে বেশি আসে। এবং একটা মাত্র সূত্র দিয়ে বিসর্গ সন্ধি যদি আপনি বইতে করতে যান, প্রায় 30+ রুল পাবেন। এইগুলা করতে করতে আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি আজকে আপনাকে মাত্র একটা নিয়ম শেখাবো, একটা নিয়ম শিখে ইনশাআল্লাহ আপনি এমন সুন্দর মতো এইগুলো করতে পারবেন যেটা আপনার ধারণারও বাইরে, যেটা কি আপনার ধারণারও বাইরে। তাহলে সর্বপ্রথম আমরা কি সন্ধি শিখবো, সর্বপ্রথম আমরা শিখবো হচ্ছে বিসর্গ সন্ধি। যারা এখনো সামনে খাতা কলম নেননি অবশ্যই একটু চেষ্টা করবেন যাতে করে খাতা কলমটা সাথে নিয়ে, কারণ আজকের ক্লাসটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। এখন দেখেন বিসর্গ সন্ধি আসলে কোনগুলো। আমরা বলেছি যে সর্বনিম্ন 2টা ধ্বনি থাকে, ধ্বনির সাথে ধ্বনির মিলনকে কি বলা হয়, সন্ধি বলা হয়। ধ্বনির সাথে ধ্বনির মিলনকে কি বলা হয়, সন্ধি বলা হয়। তাহলে এই যে আমি বিসর্গ সন্ধি লিখছি, বিসর্গ সন্ধিগুলো দেখতে আসলে কি রকম হয়, অনেক সময় এই বিষয়টা নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই। দেখুন আমরা বাংলা বর্ণমালার ক্ষেত্রে এই যে বিসর্গ একটা চিহ্ন দেখছিলাম না,
বিসর্গ কি করেছিলাম, একটা চিহ্ন দেখছিলাম। অর্থাৎ আমরা সন্ধি করার ক্ষেত্রে যদি কখনো দেখি বা কখনো ব্যবহার করার প্রয়োজন পড়ে, এই যে বর্ণটা অর্থাৎ বিসর্গ যদি ব্যবহার করার প্রয়োজন পড়ে অথবা ব্যবহার করা থাকে, সেই সন্ধিটাই মূলত কি সন্ধি, বিসর্গ সন্ধি। আমরা অনেক সময় নাম জানি যে এটা বিসর্গ সন্ধি, কিন্তু বিসর্গ সন্ধি কেন এটা আমরা জানি না, কারণ এর সাথে একটা বিসর্গ কি হয়েছে, বিসর্গ বর্ণমালা যুক্ত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় বিসর্গ সন্ধি। তাহলে বিসর্গ সন্ধি বলেছিলাম 30+ রুল বইতে আছে, কিন্তু ইয়াসিন স্যারের মাত্র একটা নিয়ম যদি আপনি ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিসর্গ সন্ধি আসুক না কেন আপনি পরীক্ষায় উত্তর করতে পারেন। চলো সেই কথাটা জানতে হলে বাংলা ক্লাস, যেহেতু এটা ম্যাথ ক্লাস, আমি নরমালি ম্যাথ করাই, আজকে বাংলা ক্লাস করাচ্ছি, তো বাংলা ক্লাসের একটু গল্প রাখতে হয় আপনাদেরকে ইসের জন্য। তো আমি এটা প্রথমে বলবো, আপনারা তো ক্রিকেট খেলা পছন্দ করেন তাই না? তো এই ক্রিকেট খেলায় দুইজন ব্যক্তি বাংলাদেশের ভিতরে সবচেয়ে ফেমাস, একজন হলো সাকিব আল হাসান, 2 নাম্বার হলো তামিম ইকবাল। এখন তামিম ইকবালের স্বভাব হয়েছে সবসময় কত নাম্বার হওয়া, সাকিব আল হাসানের সবসময় স্বভাব হয়েছে নাম্বার 1 অলরাউন্ডার হওয়া। নাম্বার 1 কি হওয়া, অলরাউন্ডার হওয়া বা ক্লাসের 1 নাম্বার হওয়া বা সারা বিশ্বের ভিতরে 1 নাম্বার প্লেয়ার হওয়া, লক্ষ্যটা মূলত সাকিব আল হাসানের বা তিনি হয়েছেন। এখন কোন কারণবশত তিনি এই বছর খারাপ খেলছেন, খারাপ খেলার কারণে তিনি 1 থেকে কয় নাম্বারে চলে গেছেন, 3 নাম্বারে চলে গেছেন। 1 থেকে কয় নাম্বারে চলে গেছেন, 3 নাম্বারে চলে গেছেন। আমি কিন্তু পড়াচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনতে হবে, এই গল্পের সাথেই আজকে সন্ধি করাবো। তাহলে 1 নাম্বার থেকে 3 নাম্বার চলে গেছে। এখন তামিম আর সাকিবের দ্বন্দ্ব, এটা আমরা সকলেই জানি, যারা ক্রিকেট খেলাকে ভালোবাসি তারা সকলেই জানি। এখন তামিম আইসা বলতেছে, কিরে দোস্ত 1 থেকে 3-এ চলে গেলি, ও জিদ করে বলতেছে, অর্থাৎ ও বলতে সাকিব আল হাসান জিদ করে বলতেছে যে আমার সামনে থেকে 3 সরাও, আমার সামনে থেকে কি সরাও, 3 সরাও। কত সরাবে, 3 সরাবে। দেখুন এই একটা মাত্র ওয়ার্ড বললাম, এই একটা মাত্র ওয়ার্ডটাই বিসর্গ সন্ধি শেষ। কি বলেছি যে 3 সরাও, আমার সামনে থেকে কত সরাবা, 3 সরাই ফেলতে হবে। 3 কে কি করা যাবে না, রাখা যাবে না। কে বলেছে, সাকিব আল হাসান বলেছে। এই যে সাকিব আল হাসানের একটা উক্তি 3 সরাও, এই সংক্ষিপ্ত একটা কথা নিয়েই আমরা আজকে বিসর্গ সন্ধি শেষ করে ফেলবো। এই কথাটা প্রত্যেকেই কমেন্টে লিখুন, 3 সরাও। আজকের ক্লাসটা ম্যাজিক একটা ক্লাস হতে যাচ্ছে, আজকের ক্লাসটা ম্যাজিক একটা ক্লাস হতে যাচ্ছে। আপনি কল্পনাও করতে পারতেছেন না আজকে কত সহজ নিয়মে আপনাদেরকে আমি সন্ধি শেখাবো। তাহলে প্রত্যেকেই কমেন্টে এই কথাটা লিখুন, 3 সরাও। প্রত্যেকে এই কথাটা লিখুন, 3 সরাও, প্রত্যেকে লিখুন। তাহলে 3 সরাও বলতে আসলে আমি কি বোঝাইলাম এটা আমার জানতে হবে, তাই না? যে 3 সরাও আমি কেন লিখলাম। দেখুন বাংলা বর্ণমালায় স আছে কয়টা, 3টা। বাংলা বর্ণমালায় স আছে কয়টা, 3টা স। তাহলে এই যে এই পর্যন্ত এই 3 স কি কি স, একটা হলো তালিব স, একটা দন্ত স, একটা মূর্ধন্য স। তাহলে বাংলা বর্ণমালায় স আছে কয়টা, 3টা। এই যে 3টা স আছে, আর কি আছে, আরেকটা আছে কি র। র এর সংক্ষিপ্ত রূপ কি, রেপ। র এর সংক্ষিপ্ত রূপ হলো রেপ বলা হয় আর কি, র এর সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি, রেপ। তাহলে এই যে 3 স, আমরা এই 3 স লিখেছি, আর এখানে রয়কার রা আকার বাদ দিয়ে শুধু রটা নিয়েছি, আর ও আছে এই ওকার বানান, ঠিক আছে? এই একটা ওকার আমি বানাই দিলাম, এই দুটো মিলে একটা ওকার। আকার ও শিকার শিখেছেন না, এটা ওকার, ঠিক আছে? এই যে দেখুন 1টা 2টা 3টা 4টা এবং 5টা, এই র এর সংক্ষিপ্ত রূপ তো রেফ, এটা আমরা জানি। আর এখানে ওকার, এটাকে লিখেছি ওকার। যদি কোন সন্ধি করতে যে আপনি দেখেন যে এই 5টা বর্ণ আছে কোথায়, এই 5টা বর্ণ আছে কোথায়, এই জিনিসটা আমার জানতে হবে। এই 5টা বর্ণ আছে হলো যখন প্রথম ধ্বনিটার সাথে, উচ্চারণের ক্ষেত্রে প্রথম ধ্বনিটার সাথে, অথবা আমরা সহজভাবে বলতে পারি সন্ধি বিচ্ছেদ করার ক্ষেত্রে, যদি এই 1টা 2টা 3টা 4টা 5টা অংশ পাই, এই 5টা অংশকে আমরা বাদ দিয়ে দিব। কি দিব, বাদ দিয়ে দিব। বাদ দিয়ে তার পরিবর্তে আমরা একটা বিসর্গ চিহ্ন ব্যবহার করব। আমি আবারও বলি কথাটা, যদি দেখেন 1টা 2টা 3টা 4টা এবং 5টা, এই 5টা অংশ কোনো একটা সন্ধি বিচ্ছেদের মধ্যে পড়ে যায়, তাহলে এই 5টা অংশ আমি বাদ দিয়ে তার পরিবর্তে কি চিহ্ন ব্যবহার করব, বিসর্গ সন্ধি ব্যবহার করব। যদি একটা উদাহরণ লিখি তাহলে আপনারা আরো সহজ হয়ে যাবেন। যদি আমি বলি যে
দেখুন এক্সাম্পল লিখলে আপনাদেরকে বুঝতে সহজ হবে। মনে করেন নিষ্ঠুর, নিষ্ঠুর। এখন দেখুন আপনারা এগুলো এতদিন ওখানে মুখস্থ করেছেন, নিয়ম শেখার নাই। এখন দেখুন আমি প্রথমে নিষ্ঠুরকে উচ্চারণ করলে কেমন আসে এটা একটু শেখাই। নিষ্ঠুরটা যদি আমরা উচ্চারণ করতে যাই তাহলে কি আসে? নিশ, নিশ যোগ ঠুর, মানে উচ্চারণ আসে এটা নিশ যোগ ঠুর, নিষ্ঠুর। এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ না, এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ না, মানে উচ্চারণ আসে এই নিশ, এই পর্যন্ত একটু, এই পর্যন্ত একটু, অর্থাৎ দুইটা অংশ আসে। তাহলে আমি কি বলেছি, এইবার আমরা সন্ধি বিচ্ছেদ শিখবো। তাহলে দেখুন এই যে নয়ের শিবের স আছে না, মূর্ধন্য স আছে না, আমি কি বলেছি এই মূর্ধন্য স যদি থাকে মানে পাঁচটা যে কোনো একটা থাকলে এই পাঁচটা কি যাবে? বাদ যাবে। বাদ যে তার পরিবর্তে কি চিহ্ন আসবে? বিসর্গ চিহ্ন চলে আসবে। তাহলে এই প্রথমে নয়ের শিবের আছে, এটা দেবো, এই মূর্ধন্য স আছে, এই মূর্ধন্য স সরাই ফেলবো, এর পরিবর্তে আমরা কি চিহ্ন দিব? বিসর্গ চিহ্ন দিব। তারপরে কি আছে? প্লাস চিহ্ন আছে, দিলাম প্লাস চিহ্ন। তারপরে ঠুর আছে, দিলাম ঠুর। তাহলে দেখুন আর একটা এক্সাম্পল যদি দেখাই তাহলে আর একটু সহজ হয়ে যাবে। মনে করেন যে নিশ্চয়, নিশ্চয়। এখন দেখুন আমি যদি নিশ্চয় উচ্চারণগত ভাবে লিখতে যাই, সন্ধি বিচ্ছেদটা পরে করব, তাহলে কি হয়? নিশ্চয়, এ দেখেন নিশ যোগ চয়, এটাই তো উচ্চারণটা আসে, নিশ যোগ চয় এটা উচ্চারণ আসে। তাহলে চলুন এবার সন্ধি বিচ্ছেদ করি। এই যে স আছে না, তালিপ বর্ষা উচ্চারণে চলে আসে না, তো তালিপ বর্ষা যদি থাকে এটা কি আর বসবে? বসবে না। এটার পরিবর্তে কি চিহ্ন ব্যবহার করতে হবে? বিসর্গ চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে চলুন এই প্রথমে আমি নয় ঋষিকে নিয়ে বসাই, এই স তো বাদ, এই স এর পরিবর্তে কি চিহ্ন আসবো? বিসর্গ চিহ্ন আনবো। চলুন বিসর্গ চিহ্ন আমি নিয়ে আসি, এরপরে যা আছে সরাসরি আমি তাই বসাই দেব। একটু প্রত্যেকে অপ্রাণ প্রিয় ভাই ও বোনেরা একটু জানান যে আপনারা বুঝতে পারছেন কিনা। যদি এটা বুঝে থাকেন তাহলে প্রত্যেকেই এইটা কমেন্ট করবেন, পরিষ্কার। পরিষ্কাররা সন্ধি বিচ্ছেদ করবেন। যদি এই দুটো বুঝে থাকেন, এই দুটো বুঝে থাকেন তাহলে কমেন্টে লিখবেন স্যার বুঝেছি। যদি না বুঝে থাকেন আমাকে বলবেন, আমি আবারও বুঝাবো। এতটুকু বলবো, এই একটা মাত্র কথা দিয়ে 3 সরাও দিয়ে আমরা পুরো সন্ধি বিচ্ছেদটার মধ্যে বিসর্গ সন্ধিটা শেষ করে দেব। তো যাক আরো কিছু উদাহরণ দেই, আরো কিছু চলুন উদাহরণ দেওয়া যাক, তাই না? আচ্ছা তাহলে এটা কি হবে? আমরা জানি এটা যদি আমি উচ্চারণ লিখতে যাই কি আসে? পরিশ যোগ কার, পরিশ যোগ কি হয়? কার। তাহলে এই স এর পরিবর্তে কি হবে? আমরা জানি যে এই মূর্ধন্য স উঠে যাবে, তার পরিবর্তে বিসর্গ আসবে, যোগ কি চলে আসবে? কার চলে আসবে। আমি এতটুকু বলি, এই বিসর্গ সন্ধি নিয়ে অনেকে কান্নাকাটি করে, কিন্তু আমার স্টুডেন্টটা কখনো কান্নাকাটি করবে না। তাবাসসুম বসনিয়া বলেছিলেন যে স্যার রেফ দিয়ে একটা উদাহরণ দেন। রেফ কেন? সবগুলোতে উদাহরণ দেবো, নো টেনশন। ঠিক আছে, কোনো অ্যাডভান্স কমেন্ট করলে আমার অনেক সময় রাগ উঠে, এই কাজটা কখনো করা যাবে না। যখন আমি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করব তখন আপনারা ক্লিয়ার নেবেন। এখন যদি পরীক্ষা খুব আসে, প্রচুর আসে, প্রচুর, আশ্চর্য, প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, আশ্চর্য। এখন দেখেন এইটাকে যদি আমি উচ্চারণ লিখতে যাই কি হয়? আশ যোগ চর্য, এইরকম আমার উচ্চারণ চলে আসে, তাই না? আশ যোগ চর্য আমার এরকম কি আসে? উচ্চারণটা চলে আসে। যেহেতু আশ যোগ চর্য উচ্চারণ আসে, তাহলে আমি এই সহায়ক পরিবর্তে কি দেব? বিসর্গ চিহ্ন দেব। তাহলে আ যোগ কি? চর্য। এরপরে আমি যদি আপনাদেরকে বলি যে নিরাকার, নিরাকার, এখন আপনাদের প্রশ্ন হতে পারে র দিয়ে উদাহরণ, আমরা 3টা সবে দিছি, এবার র দিতে হবে না? র তো উদাহরণ দিতে হবে। তাহলে এই যে নিরাকার আছে, দেখুন আমরা যদি উচ্চারণ লিখে দেই যে নিরা যোগ আকার, এটা হলো আমরা উচ্চারণ লিখেছি। তাহলে আমরা এই র তো রাখতে পারবো না, এই র তো আমাকে চিরতরে বিদায় দিতে হবে। র যদি আমি চিরতরে বিদায় দিই তাহলে এর পরিবর্তে সন্ধি বিচ্ছেদ কি হবে? নি যোগ আকার। তাহলে প্রাণপ্রিয় কলিজার ভাই ও বোনেরা, আমরা যদি সন্ধি বিচ্ছেদ করতে যাই এই 5টা দেখি, তার পরিবর্তে এই 5টাকে গলা টিপে হত্যা করতে হবে। হত্যা করে তার বিনিময়ে এর পরিবর্তে আমরা উপহার কি দিব? বিসর্গ চিহ্ন দেব। এইগুলাই হলো বিসর্গ সন্ধি। ঠিক আছে, তাবাসসুম বসনিয়া বলেছিলেন স্যার দয়া করে একটা রেফের উচ্চারণ। এই যে যদি নির্জন বলি, নির্জন, আমি যদি বলি নির্জন, দেখেন একটা রেফ আছে না? একটা রেফ তো আছে। তাহলে আমি কি করব? এই যে দেখুন নি যোগ জন, এখানে একটা যোগ চিহ্ন, নিযোগ জন।
এবার বলুন যে বিসর্গ সন্ধি নিয়ে আর কোনো সমস্যা আছে কিনা, কারো আমাকে একটু কমেন্ট করে জানান যে বিসর্গ সন্ধি নিয়ে আজকের পর থেকে আর কারো কোনো সমস্যা থাকবে কিনা। এই একটা নিয়ম যদি মনে রাখতে পারেন, এই একটা নিয়ম বা রুল যদি মনে রাখতে পারেন, প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব জার্নি শিক্ষক ইয়াসিন স্যার আপনাদেরকে এতটুকু কথা দিচ্ছে, এর বাইরে থেকে কিছু আসবে না। আচ্ছা, একজনে কমেন্ট করেছে স্যার রেটের পরিবর্তন হলো না কেন? আম্মাজান, এই যে আমি 100 এর পরিবর্তন করছি, আর এই যে 100 এর উপরে রেট, এই রেট তো লাস্টে। আমরা দেখবো মাঝে কি আছে, আমরা তো দুইটা ভাগ করি, এই যে সন্ধি বিচ্ছেদটাকে দুইটা ভাগ করি, তো মাঝে কি আছে আমরা এটা দেখবো, মাঝে অল টাইম মাঝে। আচ্ছা আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা, আমি তাহলে পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমাদের বিসর্গ সন্ধি এর বাইরে আর একটা আসবে না, শুধু এই কথাই পড়বে। এরপর আমি যে কাজটা করব সেটা হলো, আমরা 2 নম্বরটা লিখেছিলাম, 2 নম্বরটা কি লিখেছিলাম? ব্যঞ্জন সন্ধি। কি লিখেছিলাম? ব্যঞ্জন সন্ধি। খাতা কলম নিয়ে উঠান, আমি আজকে যে টেকনিক বা যে নিয়ম শেখাবো আমি আগেই বলে দিচ্ছি, বাংলাদেশের কোনো বইতে নাই, এটা স্পেশাল বানানো টেকনিক, ব্যঞ্জন সন্ধি। তাহলে ব্যঞ্জন সন্ধি আমরা কিভাবে শিখবো? আপনি যদি বইয়ের ভিতরে খুঁজতে যান, কথা বলার আগে আমি একটা ছক লিখবো, কারণ ব্যঞ্জন সন্ধি আমরা ছক দিয়ে শেষ করে দেব। আপনি কল্পনাও করতে পারবেন না কি ক্লাস হতে যাচ্ছে আজকে, কি ক্লাস হতে যাচ্ছে। চলুন একটা ছক আঁকা যাক। প্রত্যেকেই আমার সাথে এই ছকটা একটু উঠান, খুবই গুরুত্বপূর্ণ একটা ছক হবে। 1 2 3 4 5 6, মেবি আর লাগবে না। এটা হলো ফার্স্টটা, আর একটু প্রয়োজন আছে। প্রত্যেকেই ছকটা উঠান, খুবই গুরুত্বপূর্ণ একটা ছক হতে যাচ্ছে। 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তাহলে 5 4 3 2 1 বর্গ, 1 2 3 4 5, এটাকে ক বর্গ, কি আছে? ক খ গ গহ উমা। এরপর যদি চ বর্গ দেখি, চ বর্গ কি আছে? চ ছ জ জহ নিয়। এরপরে যদি আমরা ট বর্গ দেখি, ট বর্গটা কি আছে? ট ঠ ড ঢ মূর্ধন্য। এরপর দেখবেন ত বর্গ, হলো ত থ দ দহ মূর্ধন্য। এরপরে প বর্গ হলো প ফ ব বহ ম। দেখুন আমরা বর্গ দিয়ে, আমরা জানি যে এই যে বর্গগুলো আছে, এই বর্গ দিয়ে প্রত্যেকে এই ছকটা উঠান, খুবই গুরুত্বপূর্ণ। ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে এই ছকটা দিয়ে আমরা শেখাবো, যেটা আপনি বিশ্বে এর আগে কোনোদিন অন্তত পাননি, যেটা এই নিয়ম বা প্রসেস বা সিস্টেম যেটা বলি, এর আগে আপনি কোনোদিন সেইভাবে সেই নিয়মটা আপনি কোনোদিন পাননি। তাহলে আমরা জানি যে ব্যঞ্জন সন্ধি, আপনি যদি বইটা খুঁজেন বা খুলেন, আপনার সামনে যে বইগুলো আছে চাকরি প্রস্তুতির জন্য, সেখানে দেখবেন ব্যঞ্জন সন্ধির জন্য কমপক্ষে 70+ রুল দিয়ে করানো হয়েছে। কমপক্ষে 70টা নিয়ম আপনাকে শেখাচ্ছে, বা জব জার্নি একাডেমির শিক্ষক আপনাকে এতটুকু ইনশিওর করছে মাত্র 8টা রুল করবেন। কয়টা? এই 8টা রুল যদি আপনি করতে পারেন, তাহলে এই 8টা নিয়ম, এই 8টা রুল যদি আপনি জাস্ট আমার ফলো করতে পারেন, তাহলে ব্যঞ্জন সন্ধি থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন আপনি উত্তর করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি ধরনের নিয়ম এবং কোন ধরনের রুল আমরা সেই জিনিসটা করব। তাহলে অবশ্যই দেখেছেন যে বাংলা বর্ণমালায় আমরা জানি বর্গ হলো কয়টা? 5টা। বর্গ 5টা। এই 5টা বর্গ আমরা লিখছি ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত এবং প। এই 5টা বর্গ আমরা সারি অনুসারে কি করেছি? লিখেছি। এখন দেখুন আমরা জানি যে এই যে পাশে, আমরা এটা মোটামুটি সকলেই জানি যে নিচের যেগুলো থাকে, অর্থাৎ এই যে খাড়াখাড়ি যেগুলো আসে, সেগুলোকে বলা হয় কি? কলাম। এগুলোকে কি বলা হয়? কলাম। আর এই যে আড়াআড়ি পাশে যেগুলো থাকে, সেগুলোকে কি বলা হয়? সারি। এটা যারা আইসিটি পড়েন
প্রত্যেকে আইসিটি পড়েছেন, এটা জানেন যে এই যে লম্বা লম্বা দাগগুলো সেগুলোকে বলা হয় কি কলাম, আর এইগুলোকে বলা হয় র বা সারি। তাহলে নিয়মটা বা রুলটা আমি চলুন ব্যঞ্জন সন্ধির শেখাচ্ছি, যে আসলে আমরা কোন নিয়মে শিখবো। আমরা তো মুখস্থ করব না, জবজানি একাডেমির স্টুডেন্ট মুখস্থ করে না, তারা নিয়ম নিজেরা বানায়, নিজেরা নিয়ম বানায় সন্ধি আজকে শিখবে। তাহলে এই জিনিসটা আমরা আসলে কি করব, চলুন রুল নাম্বার 1 লেখেন। রুল নাম্বার 1, রুল নাম্বার 1 জাস্ট এতটুকু কথা লিখে রাখেন যে 3 = 1, এই কথাটা মনে থাকবে না? 3 = 1 এই কথাটা মনে রাখতে হবে। 3 = 1 দ্বারা আসলে কি বোঝায়, আগে কিছু উদাহরণ লিখি, তারপরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখুন আমরা যদি লিখি দিগন্ত, ডুবন্ত এবং নিযন্ত, অনেকগুলো আছে, বাট আমরা তিনটাই চলুন আজকে প্রথম অবস্থায় দেখি, তারপরে আমরা আরো পর্যায়ক্রমিক ভাবে দেখব। তাহলে দেখুন এই যে আমরা তিনটা জিনিস উদাহরণ লিখেছি, এর মাধ্যমে আসলে আমরা কিভাবে করব, এগুলো মূলত ব্যঞ্জন সন্ধি, বাট আমরা কোন নিয়মটা ফলো করব, কোন প্রসেসে শিখব। দেখুন আমরা লিখেছি 3 = 1। এখন দেখুন এই যে 3 নাম্বার কলাম, 3 নাম্বার কলামে কি কি আছে, গ আছে, জ, দ, দ, ব, এই কটা বর্ণ আছে, কয়টা বর্ণ আছে, 5টা বর্ণ আছে। অর্থাৎ 3 নাম্বার কলামে, অর্থাৎ আমরা কি বলেছি 3 এর সাথে কার সম্পর্ক হবে, 1 এর সাথে সম্পর্ক হবে। 3 এর সাথে কার সম্পর্ক হবে, এখানে 1 এর সাথে সম্পর্ক হবে। অর্থাৎ 3 নম্বরে যে বর্ণটা আছে, যদি আমি সন্ধি বিচ্ছেদ করে দেখি যে প্রথম যে ধ্বনিটা আছে সেই ধ্বনিটার শেষে যাইয়া এই 3 নম্বরের কোনো একটা বর্ণ আছে, ওই বর্ণটা আমি বাদ দিয়ে দিব, আমি মুখস্থ করব না, আমি কি করব, এই 3 নম্বরের যে বর্ণটা থাকবে সেই বর্ণটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে ওইটার বরাবর, অর্থাৎ ওইটার সারি বরাবর যেই বর্ণটা থাকবে সেই বর্ণটা আমার বসাই দিতে হবে। একটা এক্সাম্পল যখন করব তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন আমরা কি আছে এখানে, প্রথমে দিগন্ত আছে, তাহলে এটার উচ্চারণ লিখি, সন্ধি বিচ্ছেদটা পরে লিখি। তাহলে দিগন্ত, দিক যোগ অন্ত, আমরা এটা সাধারণত উচ্চারণ আসে, এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ না। এখন দেখুন এখানে কি আছে, গ আছে। আচ্ছা গ এখন তো 3 নাম্বার কলামে আছে কিনা, 3 নাম্বার কলামে কি আছে, গ আছে। তাহলে এই যে 3 নাম্বার কলামে গ আছে, এই গ এর 1 নাম্বার কলামে দেখুন কি আছে, ক আছে। কি আছে, ক আছে। তার মানে যে জায়গায় গ থাকবে সেই গ কে পরিবর্তন করে গ কে লেখা যাবে না, তার পরিবর্তে আমার কি ব্যবহার করতে হবে, ক ব্যবহার করতে হবে। তাহলে চলুন সন্ধি বিচ্ছেদ করি। এই গ এর পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, দিক যোগ পরবর্তীতে যা আছে তাই বসবে। তাহলে আমার যে কাজটা করতে হলো যে এই 3 নম্বরের যদি কোনো একটা বর্ণ আমি দেখি, 3 নাম্বার সারির কোনো একটা বর্ণ দেখি, এইটা পরিবর্তন করে ওই বরাবর, অর্থাৎ এই গ আছে, গ এর সামনে 1 নম্বরে কি আছে, ক আছে। এখানে যদি জ থাকতো, জ এর সামনে 1 নম্বরটা কি আছে, স, স আছে। যদি ব থাকতো তাহলে কি হতো, প হয়ে যেত। তাহলে চলুন পরেরটা যদি আমি দেখি, দেখুন ডুবন্ত, ডুবন্তের যদি উচ্চারণ লিখি কি হয়, ডুব যোগ অন্ত হয় না, ডুব যোগ অন্ত, এটা উচ্চারণ হয়। এখন যদি সন্ধি বিচ্ছেদ করেন, এখানে দেখেন কি আছে, ব আছে। খেয়াল করে দেখুন তো ব কি 3 নাম্বার কলামে আছে কিনা। তো 3 নাম্বার কলামে যদি ব থাকে, এটার 1 নাম্বার কলামে কি আছে, প আছে। কি আছে, প আছে। তাহলে আমরা কি লিখবো, এই ব এর পরিবর্তে কি লিখবো, ডুব যোগ অন্ত। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, এই নিয়মটা, সিস্টেমটা আপনারা বুঝতেছেন কিনা একটু ক্লিয়ার করে আমাকে কমেন্ট করে জানান। যদি না বুঝেন আমাকে একটু বলেন। এই নিয়মটা বা সিস্টেমটা আপনার কিরকম লাগলো। আমরা এতদিন অনেক নিয়ম কারণ রুল পড়েছেন, বাট আমি সিস্টেমে শেখাই দিলাম, কোন সূত্র মুখস্থ করি নাই। কিরকম আপনাদের লাগলো অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো। এই নিয়মটা বা প্রসেসটা যেভাবে শেখাচ্ছি, এইভাবে আপনারা কতটা উপকৃত হচ্ছেন এবং কতটা বুঝতেছেন মুখস্থ ছাড়া, এতটুকু বলেন। এতদিন অনেক মুখস্থ করেছেন, অনেক কিছু করেছেন, বাট আজকের এই ক্লাসটা যারা করবে, এতটুকু বলছি খুবই স্পেশাল ক্লাসটা হতে যাচ্ছে।
নিজুম বালিকা বলেছে ক্লিয়ার, ক্লিয়ার স্যার, থ্যাংক। আর একবার বোঝান, হ্যাঁ আর একবার বোঝান বলছেন, আর একবার বোঝাবো। দেখুন 3 নাম্বারটার উদাহরণ দিয়ে আমি বোঝাই। এখানে আমি এর উচ্চারণ লিখি নিচ যোগ অন্ত, এটা তো রিয়েল উচ্চারণ এরকম আসে, নিচ যোগ অন্ত, তাই না? এবার আমি এটাকে সন্ধি বিচ্ছেদ করবো। এই যে কি আছে জ, দেখুন তো জ কয় নাম্বার বর্ণে আছে, কয় নাম্বার কলামে আছে? 3 নাম্বার কলামে কত দেয়া আছে? এই বর্গীয় জ 3 নাম্বার কলামে আছে কিনা দেখুন। তাহলে 3 নাম্বার কলামে যদি থাকে আপনি ওটাকে কি করবেন, ওই 3 নাম্বার সারি বরাবর প্রথম বর্ণটা কি আছে দেখুন, প্রথম বর্ণটা কি দেয়া আছে সেটা একটু দেখবেন। তাহলে আপনি এই জ থেকে দেখুন প্রথম বর্ণটা কি দেয়া আছে, চ দেয়া আছে, তাহলে আপনার লিখতে হবে নিচ যোগ অন্ত। অর্থাৎ এই জয়ের পরিবর্তে আপনাকে কি লিখতে হলো, চ লিখতে হলো। কেন চ লিখতে হলো? কারণ এই যে জ আছে সেটা 3 নাম্বার বর্ণে আছে, 3 নাম্বার কলামে আছে। আমি বলেছি 3 নাম্বার কলামে থাকলে 3 নাম্বার কলামের পরিবর্তে নিতে হবে কয় নাম্বার, 1 নাম্বার। জাস্ট 3 নাম্বার থেকে পরিবর্তন হয়ে 1 নাম্বার নিতে এসেছি। এখন দেখুন এখানে একটা একটু আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, প্রতিটা নিচে সাধারণত হসন্ত দিতে হবে। এখন কেন হসন্ত দিতে হয় এই জিনিসটা একটু মাথায় খুব সুন্দর করে ক্লিয়ার হন। আমি যদি প্রথমে বলতাম এইটা বোঝার আগে, আমি যদি প্রথমে হসন্তের কথাটা বলে দিতাম আপনি বুঝতেন না। ব্যঞ্জন সন্ধিতে হসন্ত দিতে হয়, কেন দিতে হয়? এখানে দেখুন ক আছে না, দিক, দিক আর হলো দিক, এর এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। এইটাও দিক, এইটাও দিক, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আমার এই জায়গায় উচ্চারণ কিন্তু দিক, দিক যোগ অন্ত হচ্ছে না, আমার উচ্চারণ হচ্ছে দিক যোগ অন্ত। মানে ক কে অর্ধেক করতে হবে, এই ক কে কি করতে হবে, ভাগ গুণ করে অর্ধেক করতে হবে। অর্থাৎ ভাগ করে ধরেন, ভাগ করে কত করব, করে অর্ধেক বানায় ফেলতে হবে। অ্যাজ ইন রুলস, অ্যাজ ইন নিয়ম অনুসারে এই ক কে অর্ধেক করার নিয়ম হয়েছিল ক এর নিচে হসন্ত করে দিতে হবে। যখনই আপনারা ব্যঞ্জন সন্ধি দেখবেন অল টাইম এই বর্ণগুলোর নিচে একটা হসন্ত এই জন্যই দিবেন যে এটাকে আমরা অর্ধেক উচ্চারণ করব। এখানে দেখুন, এখানে যদি আমি হসন্ত না ব্যবহার করতাম তাহলে এখানে উচ্চারণ হতো ডুপ যোগ অন্ত, ডুপ হতে পারতো, ডুপ যোগ অন্ত। বাট আমি যখন হসন্ত দিয়ে দেব তখন সেটা আর কি হবে না, ডুপ হবে না, সেটার উচ্চারণ হবে ডুপ। মানে প অর্ধেক উচ্চারণ হলো, প কি উচ্চারণ হলো, অর্ধেক উচ্চারণ হলো। এই হসন্তের বিষয়টা নিয়ে ক্লিয়ার হলেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। ক্লিয়ার? আচ্ছা লিপি বলেছে আরেকবার, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখুন এই যে আমরা এই যে এই লেখাটা আমরা তো এই পর্যন্ত বুঝেছি, এগুলো মুছে দিই। তো হসন্তের জিনিসটা আমরা একবার একটু বুঝাই নিই। দেখুন এখানে নিচ, নিচ এটার উচ্চারণ কি, নিচ যোগ অন্ত এরকম ছিল, এইরকম ছিল, নিচ যোগ অন্ত। এখন দেখুন আপনি যদি এখানে হসন্ত ইউজ না করেন এইটার অটোমেটিক নিচা উচ্চারণ হয়ে যেত, নিচ, নিচ কি হয়ে যেত, নিচা উচ্চারণ হয়ে যেত। এই জন্য ব্যঞ্জন সন্ধি আপনি যখনই ব্যবহার করবেন তখন ব্যঞ্জন সন্ধি যখনই আসবে তখন হসন্ত দিতে হবে অটোমেটিক, কারণ এটার উচ্চারণ হলো নিচ, নিচ, নিচ না। তারপরে কি লিখেছিলাম, দিক যোগ অন্ত, এটা যদি আমি হসন্ত না দিতাম তার উচ্চারণ হয়ে যেত কি, দিক। কারণ কয়ের শেষে একটা আমরা যদি আকার যুক্ত হয়ে যায় অটোমেটিক অবা যুক্ত হয়ে যায়, কারণ ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন যে বর্ণমালা গুলো আছে তার সাথে অটোমেটিক একটা স্বরধ্বনি কি আছে, যুক্ত আছে। এই জন্য যাতে যুক্তটা উচ্চারণ না হতে পারে এই জন্য আমরা সবসময় একটা হসন্ত দিতে হবে। এত কিছু যদি মনে না থাকে জাস্ট এতটুকু মনে রাখবেন যে ব্যঞ্জন সন্ধি আসলে একটা হসন্ত দিয়ে দেবো, ব্যঞ্জন সন্ধি আসলে কি দিয়ে দেবো, হসন্ত দিয়ে দেবো। চলুন তাহলে আমরা পরের নিয়মটা আমরা আরেকবার দেখি যে আসলে পরের নিয়মটা আমরা কি করছি। তাহলে এত সুন্দর ক্লিয়ার ভাবে আপনাদেরকে নিয়ম শেখাচ্ছি, তাহলে অবশ্যই আপনাদের কি করা উচিত। এখনো দেখছি অনেকে শেয়ার করেন আজকের এই ক্লাসটা, প্রত্যেকে সব ব্যঞ্জনে কি হসন্ত হবে স্যার? হ্যাঁ, ব্যঞ্জন সন্ধি থাকলে হসন্ত দিবেন, এতটুকু মনে রাখেন। ব্যঞ্জন সন্ধি থাকলে কি দিবেন, হসন্ত দিবেন। শুধুমাত্র বিসর্গ সন্ধি যদি থাকে ওই ক্ষেত্রে বাদ দিয়েন। আচ্ছা তাহলে পরের রুলসটা আমরা করব। দেখুন আমরা পরের রুলসটা কি লেখা যায়, যে ব্যঞ্জন সন্ধির রুল নাম্বার 2 এ চলে যাব। রুল নাম্বার 2টা কি, আমরা এই একটা ছক দিয়ে করব। আমরা যেটা বলেছি কি একটা ছক দিয়ে করব।
তাহলে 2 নাম্বারটা লিখবেন হলো 5 ইকুয়াল টু ম। 5 ইকুয়াল টু ম দ্বারা কি বোঝায়? 5 ইকুয়াল টু ম হচ্ছে এই যে 5 নাম্বার কলামটা আছে, কয় নাম্বার কলাম? 5 নাম্বার কলাম। এই যে 5 নাম্বার কলাম আছে, এই 5 নাম্বারের কোন একটা বর্ণ যদি আপনি দেখেন, তাহলে চোখ বন্ধ করে তার পরিবর্তে আমরা ওই 5 নাম্বার বর্ণটা বাদে দেব। 5 নাম্বার কলামের কোন একটা বর্ণ যদি আমরা দেখি, তাহলে 5 নাম্বার কলামের বর্ণটা আমি বাদ দিয়ে তার পরিবর্তে আমি কি বসাবো? ম বসাবো। যদি দেখেন আপনারা কি হয়? সন্ধি। আচ্ছা, সন্ধির উচ্চারণ কি? সংযোগ ধি, এরকম উচ্চারণ আসে না? আচ্ছা, এই ন দেখেন তো 5 নাম্বার বর্ণে আছে কি না? আছে। 5 নাম্বার কলামে কিন্তু কি দেয়া আছে? ম দেয়া আছে। তাহলে আমরা কিন্তু এই যে নটা, এই নটা রাখতে পারবো না, কারণ বলেছি 5 নাম্বার বর্ণের যদি কোনো কিছু থাকে, এটা পরিবর্তন হয়ে এর পরিবর্তে কি আসবে? ম চলে আসবে। তাহলে আমরা এই নয়ের পরিবর্তে কি লিখবো? সমযোগ ধি। আমরা যদি আরো কয়েকটা উচ্চারণ লিখি, ভয়ঙ্কর, কঙ্কন, এই দুটো উচ্চারণ দেখেন আপনারা বুঝেন কিনা। আপনারা এই রুলটা, রুল নাম্বার 2, যেটা এই রুল নাম্বার 2, এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা একটু ক্লিয়ার করে আমাদের প্রত্যেককে আমরা একটু জানিয়ে দিই যে 2 নাম্বারটা বুঝতে কারো সমস্যা আছে কি না। আচ্ছা, সাবিনা আক্তার বলছে আরেকবার বলেন এটা কোনটা ভাই? অলরেডি পেছনে চলে গেছে। আপনারা বলেছি কমেন্ট যখন কাটা তখন করবেন। এখন ওটা অলরেডি আমি মুছে ফেলেছি, ওটা এই মুহূর্তে পৌঁছবো না। আপনি একটু ভিডিওটা যখন আমার ক্লাসটা শেষ হয় তখন ভিডিওটা আরেকবার একটু রিপিট করে দেখে নিন, ঠিক আছে? আমরা এখন যে জায়গায় আছি সেই জায়গায় ফোকাস করি। প্রত্যেকে বলেছে আরেকবার রুল 2। আচ্ছা, আরেকবার রুল 2 হলো এই যে যদি দেখেন আপনারা 5 নাম্বার কলামের কি কি বর্ণ আছে? উম আছে, ইউ আছে, দন্তন্য, মূর্ধন্য আর হলো ম। এই 5টা বর্ণ যদি কখনো দেখেন, এই 5টা বর্ণকে উঠাই দিতে হবে। 5টা বর্ণ উঠাই দিয়া এই 5টা বর্ণের যে কোনো একটা তো থাকবে, ওই বর্ণটার পরিবর্তে জাস্ট ম ব্যবহার করতে হবে। এই জায়গাটা দেখেন আমাদের কি ছিল? এই ন ছিল না? সংযোগ ধি। এই নটা দেখুন 5 নাম্বার কলামের ছিল। কয় নাম্বার কলামের ছিল? 5 নাম্বার কলামের ছিল। যেহেতু 5 নাম্বার কলামের এই ন ছিল, রুলে বলেছে 5 নাম্বার কলামের যেগুলো থাকবে তার পরিবর্তে কি বসবে? ম ব্যবহার করতে হবে। তাহলে এই যে নটা বাদ চলে গেছে, এই নয়ের পরিবর্তে কি আছে? ম চলে আসছে। তাহলে সংযোগ ধীর পরিবর্তে কি চলে আসছে? সমযোগ ধি। এবং এখানে হসন্ত কেন বসছে আগেই বলেছি যে ব্যঞ্জন সন্ধি করতে গেলে হসন্ত দিতে হবে। এইবার ক্লিয়ার কিনা একটু জানান। নাহিদা নিপু বলেছে কমযোগ কন। হ্যাঁ, এই যে দেখুন ভয়ঙ্কর, ভয়ঙ্কর যদি আমরা করি তাহলে কি হয়? যে এখানে যদি আমরা উচ্চারণ লিখতে যাই তাহলে কি আসে? ভয়ং, ভয়ং যোগ কর। তাহলে এই যে উম, এই উম কয় নাম্বার আসে? 5 নাম্বার আছে। তার পরিবর্তে কি লিখতে হবে? ম লিখতে হবে, তাই না? তাহলে আমরা কি লিখবো? ভয়ং যোগ কি কর। পরেরটা কি লিখতে হবে? যে এখানে ম আছে, ম উঠে যাবে। উম আছে, উম উঠে যাবে। উমর পরিবর্তে কি আসবে? ম আসবে যোগ 1। তারা বুঝতে সমস্যা হলে অবশ্যই মিতালি বলেছে 5 কে বাদ দিব এম এর সঙ্গে। হ্যাঁ, এটা ম এর সঙ্গে, এটাই তো করবো। হ্যাঁ, এটাই করবেন, এটাই করবেন। 5 কে জাস্ট কি করবেন? 5 নাম্বার যদি থাকে 5 নাম্বারটা বাদ দিয়ে তার পরিবর্তে ম বসাই দিবেন, জাস্ট এতটুকুই। আপনার ওই এতদিন শুধু মুখস্থ করে আসছেন সন্ধি, সমযোগ ধি, সমযোগ ধি, সমযোগ ধি, এইভাবে মুখস্থ করে আসছেন। এইভাবে কোনো মুখস্থ করার কি নাই, আজকের পর থেকে আর কোনো প্রয়োজন নাই। কারণ আমরা শিখেছি চার্ট অনুসারে যদি 5 নম্বরের কোনো একটা বর্ণ দেয়া থাকে তার পরিবর্তে পরিবর্তন হয়ে চলে আসবে কি? ম চলে আসবে। এবার যদি কারো বুঝতে সমস্যা আবার একটু ক্লিয়ার করে জানান যে প্রত্যেকে বুঝছেন কিনা। আচ্ছা, ম থাকলে ময় হবে বলেছে, একজনের কমেন্ট করেছে ম থাকলে কি হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সবাই বলেছে ম থাকলে কি হবে? ম থাকলে ময় হবে, এটার পরিবর্তন হবে না। কারণ 5 নাম্বারটা পরিবর্তন ওটাই আসবে। যদি ম থাকে ময় হবে, নো প্রবলেম। তাহলে যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা চলে যাচ্ছি রুল নাম্বার 3 এ। তাহলে চলো রুল নাম্বার 3 এ যাওয়া যাক। রুল নাম্বার 3 এ আমরা কি শিখব? রুল নাম্বার 3 বলেছে যদি আপনি কখনো দেখেন যে 5 5 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 5, এটা দ্বারা কি বোঝায়? একটু খুব মনোযোগ সহকারে বুঝবেন।
আমরা যদি আগে উদাহরণ লিখি তারপরে আমরা কথা বলবো, তাতে আপনাদের জন্য ভালো হবে। উন্মেষ, এই জায়গাটা একটু খেয়াল করে আমরা প্রত্যেকে খুব মনোযোগ দিতে হবে যে 5 5 = 5। যদি দেখেন যে 5 নম্বরে দুইটা বর্ণ, 5 নম্বরে কয়টা বর্ণ? দুইটা বর্ণ। এখানে 5 5 বলতে বোঝাবে 5 নম্বরে কয়টা বর্ণ? দুইটা বর্ণ। যদি কখনো যুক্ত বর্ণ আকারে থাকে, 5 নম্বর কলামে যদি দুইটা বর্ণ, এই পাশাপাশি 5 নম্বর কলামের কয়টা বর্ণ? দুইটা বর্ণ যদি যুক্ত বর্ণ আকারে থাকে, তাহলে দ্বিতীয় যে যুক্ত বর্ণ থাকবে, অর্থাৎ এই 5 এর পরিবর্তে চলে আসবে 1 নম্বরটা, আর এই 5 নম্বরের পরিবর্তে 5 নম্বরই থেকে যাবে। তাহলে দেখুন খেয়াল করে যে বলেছে যে 5 5 = 1 = 5। যদি কখনো দেখানো হয় বা বলা হয় যে 5 নম্বরের দুইটা বর্ণ যুক্ত বর্ণ আকারে আছে, যেমন ধরেন এই যে 9 ম, দেখুন তো 9 আর ম দুইটাই 5 নম্বরে আছে না, সুতরাং কি আকার আছে? যুক্ত বর্ণ আছে। এই যে উম এবং ম দুইটা কি আকার আছে? যুক্ত বর্ণ আকার আছে। তাহলে যেহেতু যুক্ত বর্ণ আছে, আপনার উম আর হলো ম যুক্ত বর্ণ আকার আছে, তার পরিবর্তে এই প্রথম যে 5 নাম্বারটা থাকবে তার পরিবর্তে আমরা কোনটা আনবো? 1 নাম্বারটা আনবো, এবং পরবর্তী 5 নাম্বারটা যখন থাকবে তখন তার পরিবর্তে কোনটা থাকবে? 5 নাম্বারটা থাকবে। আমি যদি একটা एग्जांपल লিখি তাহলে করে দেই, তাহলে আপনাদের এটা দেখুন সঠিক উচ্চারণ কি আসে? উন যোগ মেষ, তাই না? তাহলে এখন এই যে প্রথম যে এটা ছিল, অর্থাৎ প্রথম যে যুক্ত বর্ণটা ছিল, প্রথম যুক্ত বর্ণটা কি ছিল? ন ছিল। তো এই বলেছি কি যে প্রথম যে 5 নাম্বার বর্ণটা থাকবে, 5 নাম্বার বর্ণটার পরিবর্তে কয় নাম্বারটা আসবে? 1 নাম্বারটা আসবে। তাহলে এই যে প্রথম নটা আছে, এই প্রথম নয়ের পরিবর্তে কি আসবে? খন্ড ত আসবে, বা ত চলে আসবে। তাহলে আমরা কি দেব? উত যোগ মেষ। এখন দেখুন আমরা ত এর নিচে খন্ড ত কখনো লিখতে পারি না। কেন লিখতে পারি না? কারণ ত এর নিচে খন্ড ত দিলে অবশ্যই এর বিকল্পে একটা বর্ণ আছে। এই যে ত এর নিচে হসন্ত দেওয়া আর খন্ড ত একই কথা। খন্ড ত মানে ত এর অর্ধেক, অর্থাৎ ত এর নিচে হসন্ত আর খন্ড ত একই কথা। এই জন্য ত না দিয়ে কি দিবেন? খন্ড ত দিবেন। এর পরেরটা দেখুন, যদি আমরা পরের উদাহরণটা লিখি তাহলে কি এটার উচ্চারণ কি আছে? যে বাং যোগ ময়। তাহলে দেখুন এই উমটা, এই উমর পরিবর্তে প্রথমে কি চলে আসবে? দেখুন এই যে প্রথম এই উম যে আছে, কই গেল? এই উমর পরিবর্তে কোনটা চলে আসবে? ক চলে আসবে। তাহলে আমরা কি লিখবো? যে বাঘ যোগ ময়। তাহলে এই রুলটাই বলেছে, আমি আবারও আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি। এই রুলটাই বলেছে কি যে যদি আপনি কখনো দেখেন যে 5 নম্বরে দুইটা বর্ণ যুক্ত বর্ণ আকারে আছে, 5 নম্বরে দুইটা বর্ণ কি আকার আছে? যুক্ত বর্ণ আছে আকারে আছে, তাহলে এই যে দেখুন যুক্ত বর্ণতে দুইটা বর্ণ থাকবে, তাহলে প্রথম যে বর্ণটা হবে, এখানে ন আর ম একসাথে ছিল, এই প্রথমটার পরিবর্তে 1 নাম্বারটা চলে আসবে, আর ময়ের পরিবর্তে ময় থাকবে, চেঞ্জ হবে না। এবার ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। বুঝি নাই, আচ্ছা বুঝি নাই বলেছে রুমানা বিনতে। আচ্ছা আমি একটা জিনিস বলি, কি বলেছে? দুইটা বর্ণ যুক্ত বর্ণ আকার আছে না, এইটাই দেখেন এই উম আর ম দুইটা একলগে আছে না, এই দুইটাই কি 5 নম্বর বর্ণের, দুইটাই কি 5 নম্বর বর্ণের। তো এইটাকে যখন আমি ভাঙবো, এই উমটা এক জায়গায় চলে যাবে, মটা আর এক জায়গায় চলে যাবে না। তাহলে এই প্রথমে লেখেন বয়কার বা, আর এই ম, এই উম লেখেন যোগ, এই যে ম উন্তস্তয়। এখন খেয়াল করেন আমরা বলেছি যে এই যে দুইটা 5 নম্বরের বর্ণ যদি যুক্ত বর্ণ আকারে থাকে, 5টা 2 নম্বরের বর্ণ যুক্ত বর্ণ আকারে ছিল। আচ্ছা বলেছে প্রথম 5 নম্বরটার পরিবর্তে 1 নম্বরটা আসবে। প্রথম 5 নম্বর আছে, প্রথম 5 নম্বরের কোনটা আছে? ম আছে না, এই মটা বাদ যাবে, মটা বাদ যায় কি চলে আসবে? ক নম্বর চলে আসবে। মটা বাদ যায় ক আসবে, ঠিক আছে? সরি উমটা বাদ যায় ক আসবে, হ্যাঁ উম ছিল, কি চলে আসবে? ক চলে আসবে। অর্থাৎ এখানে ছিল উম, তো উমর 1 নাম্বার কি ছিল? ক নাম্বার ছিল। তাহলে এই জন্য এটা চলে আসে, কিন্তু পরেরটা যা আছে তাই থাকে, পরেরটা কোনো চেঞ্জ হবে না। জাস্ট এতটুকু কথা আমি আবারও বলি, যদি 5 নম্বর বর্ণে দুইটা যুক্ত বর্ণ আকারে কখনো দেখেন যে 5 নম্বরে দুইটা যুক্ত বর্ণ আকারে আছে, তাহলে প্রথম যুক্ত বর্ণটা চেঞ্জ হবে, পরেরটা কোনো চেঞ্জ হবে না। জাস্ট এতটুকু কথা। প্রথম যুক্ত বর্ণটা চেঞ্জ হয়ে কোনটা চলে আসবে? 1 নাম্বারটা চলে আসবে। আর দ্বিতীয় যুক্ত বর্ণের 2 নাম্বার যেই বর্ণটা আছে সেটা চেঞ্জ হবে না। এবার ক্লিয়ার কিনা কোন?
ঠিক আছে, এই ছকটা আমরা আর করব না, এই ছকটা আমরা চেঞ্জ করে এখন অন্য ভাবে আমরা করব। আচ্ছা, তাহলে সময় যেহেতু খুবই শর্ট, আমি খুব শর্টকাটে কিছুটা করাচ্ছি। যদি এরপরে আমরা হলো রুল নাম্বার 4 এ যাব, রুল 4। রুল 4 এ আমরা কি লিখব, যে ফুল যদি কখনো দেখেন চয় ছ একসাথে থাকলে, যদি চয় এবং ছ একসাথে থাকে শুধুমাত্র ছ বসবে। যদি দেখেন কখনো, আপনারা যদি কখনো দেখেন যে চ এবং ছ দুইটা একসাথে আছে, চ এবং ছ যুক্ত বর্ণ আকারে যদি কখনো একসাথে থাকে, তাহলে সেই অংশটা বাদ যে কি চলে আসবে, একটা চলে আসবে। দেখুন কিভাবে আসে, এখানে চ এবং ছ একসাথে আছে না, তাহলে এই প্রথমে আমরা কি লিখবো, এক যোগ এই চ এবং ছ, এই দুটোর ক্ষেত্রে আমরা কি বলেছি, এই চ এবং ছ থাকলে শুধুমাত্র ছ বসবে, এই চটা কি যাবে, বাদ যাবে। তাহলে আমরা এই চটা কি দিয়ে দেবো, বাদ দিব, শুধু থাকে কি ছত্র, এই যে ছত্র, আর কর নিচে কি দিয়ে দেবো, হসন্ত। তারপরে কি আছে, পরিচ্ছদ, এই যে যদি চ ছ থাকে বলেছি কি যে চ বাদ যাবে, তাহলে আপনি চটা কি দিয়ে দিবেন, বাদে দিবেন। তাহলে প্রথমে থাকে কি, পরি যোগ সৎ, ঠিক আছে, তো পরি যোগ সৎ। আরেকটা एग्जांपल লিখি, প্রতিচ্ছবি। যদি উপরের দুটো বুঝে থাকেন তাহলে এই एग्जांपलটা একটু লিখে দেন। তাহলে দেখুন আমরা বলেছি প্রতিচ্ছবি, এই যদি চ ছ কি আছে, একসাথে আছে, তাহলে কি চলে যাবে, এখান থেকে চ বাদ যাবে, তা অবশিষ্ট থাকবে কি, প্রতি যোগ এই চ তো বাদ যাবে, থাকবে কি শুধু ছ। আচ্ছা, একটা স্পেশাল এই রুলটা খুব স্পেশাল হতে যাচ্ছে। এবং যদি কখনো দেখেন যে ডয় ড অর্থাৎ ডবল যুক্ত বর্ণ, অনেক সময় কি থাকে, নয় ন, দয় দ, তারপর যদি দেখেন লয় ল, এরকম যদি দেখেন, অথবা পয় প, এরকম অনেক সময় যুক্ত বর্ণ আমাদের যুক্ত থাকে, অনেক সময় এরকম থাকে। যদি এইভাবে থাকে তাহলে কি করবেন, লিখে দিচ্ছি তাহলে আপনাদের মনে থাকবে। তাহলে প্রথম ব্যঞ্জন বাদ দিয়ে তার জায়গায় খণ্ডত্ব বসবে। এটা রুল নাম্বার ছিল হলো 05, রুল নাম্বার 5 ছিল। কি বলেছে, যদি দেখেন এই যে আপনারা কখনো যদি একটা एग्जांपल লেখেন, যদি মনে করেন উদ্দিন যদি থাকে, জগন্নাথ, তারপরে যদি দেখেন চলচ্চিত্র, যদি এই রকম থাকেন তাহলে যে কাজটা করবেন, যদি দেখেন যে আপনারা এই কয়টা বর্ণ অর্থাৎ যুক্ত বর্ণ আছে, ডয় ড, নয় ন, দয় দ, লয় ল, পয় প, অথবা যে কোনো বর্ণ যুক্ত বর্ণ যদি দেখেন, তাহলে যে কাজটা করবেন সেটা হলো এই যে প্রথমটা বাদ দিবেন। কি করবেন, প্রথমটা বাদ দিবেন, প্রথম যে যুক্ত বর্ণ থাকবে সেটা বাদ যাবে, এই প্রথম যে যুক্ত বর্ণ থাকবে সেটা বাদ যাইয়া হবে খণ্ডত। প্রথম যে যুক্ত বর্ণ থাকবে সেই পরিবর্তে কি চলে আসবে, খণ্ডত চলে আসবে, বাকি যা আছে তাই বসাই দিবেন। এরপরে দেখেন জগন্নাথ, তাহলে এই জগৎ, এই যে প্রথম যে ন, এই নটা বাদ যাবে, এই নয়ের পরিবর্তে কি আসবে, খণ্ডত আসবে, পরে কি আসবে, নাথ আসবে। পরে দেখেন চলচ্চিত্র, এই প্রথম চটা বাদ যাবে, তাহলে কি লিখতে হবে, চলত যোগ চিত্র, চলত যোগ চিত্র। ওকে, আরেকটা রুল করাচ্ছি আপনাদের, 6 নম্বর রুল। 6 নম্বর রুলটা, যদি বিপ দিয়ে গঠিত শব্দ হলে সর্বদা প্রথম ধ্বনিটি বিপদ লিখতে হবে। তাহলে যেমন ধরেন, খেয়াল করে দেখেন, প্রত্যেকে এই রুলটা একটু উঠান। আচ্ছা, তাহলে রুলটা যেটা ছিল, যদি কখনো দেখেন যে বিপ আছে, অর্থাৎ এখানে দেখেন প্রথমে বিপ,
পরে কি আছে আপনার দেখার কোনো অপশন নেই। প্রথমে দেখবেন যে বিপদ আছে কিনা, সরাসরি বিপদ লিখে দিবেন। যদি বিপদ থাকে কি লিখে দিতে হবে, বিপদ। এরপরে বাকি জনক অ্যাড করে দেবেন। এরপরটা দেখেন বিপদ চাল, তাই না? তাহলে বিপদ আছে, তার পরিবর্তে কি যোগ করবেন, বিপদ যোগ জাল। তাহলে যারা ক্লাস করছেন কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানান যে আজকের ক্লাসটি আপনাদের এখন পর্যন্ত কেমন লাগলো।